সালটা 1997। পরিবারের সাথে 21 বছর বয়সী একটি ছেলে নিজেদের নতুন বাড়িতে শিফট হতে আসে। সেই বাড়ির একটি বদ্ধ ঘর থেকে সে বিভিন্ন উদ্ভট ধরনের সাউন্ড শুনতে পায়। একদিন হুট করে তার নিজের বড় ভাই কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপ হওয়ার পর থেকেই তাদের বাড়িতে ঘটতে থাকে বিভিন্ন অদ্ভুতুরে কাণ্ড। ছেলেটি দেখতে পায় তার নিজের পরিবারই তার বিরুদ্ধে চলে গেছে। কি করবে ছেলেটি এই অবস্থায়? হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি কোরিয়ান থ্রিলার মুভি ফরগটেন নিয়ে। প্রথম সিনে আমরা দেখতে পাবো হুট করে চোখ খুলে গেছে একটা ছেলের। সে দুঃস্বপ্ন দেখছিল। সে বসে আছে একটা গাড়িতে, তার সাথে আছে বড় ভাই ইয়োসিউক, তার পিতামাতা। ছেলেটির নাম জিনসুইক। আজ তারা যাচ্ছে নিজেদের নতুন অ্যাপার্টমেন্ট দেখতে। গাড়ি যখন অ্যাপার্টমেন্টের কাছে এসে পৌঁছালো, জিনসুয়েকের কেন জানি মনে হলো এই অ্যাপার্টমেন্টটা সে আগেও দেখেছে, যেন তার কোনো এক অতীত স্মৃতির সাথে জড়িয়ে আছে এই অ্যাপার্টমেন্ট। তার অবস্থা দেখে বড় ভাই ইয়োসুয়েক বলল অ্যাপার্টমেন্টটা তার পছন্দ হয়েছে কিনা। এখানে বলে রাখা ভালো, জিনসুয়েক তার বড় ভাই ইয়োসুয়েককে খুব মান্য করে, কারণ ইয়োসুয়েক যেমন পড়াশোনায় ভালো, তেমনই খেলাধুলায় ভালো, তেমনই সে ভার্সিটির প্রফেসর হিসেবে নাম করেছে, একইভাবে সে মিউজিকেও ভালো। তাছাড়া ইয়োসুয়েক কিছুটা খুঁড়িয়ে হাঁটে, কারণ কয়েক বছর আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই জন্য জিনসুয়েক যেমন তার ভাইকে সম্মান করে, তেমনভাবে তার ভাইয়ের প্রতি ভালোবাসাও অনুভব করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো দুই ভাই মিলে লেবারদের সাথে ঘর গোছাতে সাহায্য করছিল। ইয়োসুয়েক কিছু বই গুছিয়ে রাখছিল। সেই সময় জিনসুয়েকও কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে আসে। তখন সে দেখতে পায় একটা বদ্ধ ঘর। সে ইয়োসুয়েককে জিজ্ঞাসা করে এই ঘর সম্পর্কে। ইয়োসুয়েক বলে এই ঘরটা এই অ্যাপার্টমেন্টের পুরনো বাসিন্দার। ঘরের মধ্যে সেই লোকটির কিছু জিনিসপত্র আছে এবং বাড়িওয়ালা ঘরের দরজা খুলতে মানা করে দিয়েছে। আমরা দেখতে পাই ইয়োসুয়েক রুম থেকে বের হয়ে যায় এবং একটা ক্যালেন্ডার টাঙায়। সে ক্যালেন্ডারে লেখা আছে 1997 সালের মে মাস। বন্ধুরা, এখানে একটা সিন খুবই ইম্পর্টেন্ট। সিনটা হলো ইয়োসুয়েক যখন রুম থেকে বের হয়ে যায়, জিনসুয়েক তখন ঘরটা গোছাচ্ছিল। তখন একজন লেবার জিনসুয়েককে জিজ্ঞাসা করে উনি কি আপনার বড় ভাই? উনার বয়স কত? যখন জিনসুয়েক উত্তর দিতে যাবে, ঠিক সেই সময় ইয়োসুয়েক এসে জিনসুয়েককে ইন্টারাপ্ট করে। এইবার সিন চলে যাবে রাতের ডিনার টেবিলে। আমরা দেখতে পাবো পরিবারের সকল সদস্যরা মিলে ডিনার করতে বসেছে। সেই সময় জিনসুয়েক উপরের বদ্ধ ঘরটা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে নিজের পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসা করে তারা কিছু শুনতে পেয়েছে কিনা। পরিবারের সকল সদস্য একযোগে বলে তারা কিছুই শুনতে পায়নি। সেই সময় বাবা বলেন উপরের বদ্ধ ঘরটা কোনোভাবেই না খুলতে। সেই ঘরের মধ্যে এই বাড়ির পুরানো বাসিন্দার জিনিসপত্র আছে এবং বাড়িওয়ালা বারবার মানা করেছেন ঘরটা খুলতে। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো দুই ভাই খাওয়া দাওয়া শেষে নিজেদের রুমে চলে গেছে ঘুমাতে। সেইখানে জিনসুয়েক আবার সেই বদ্ধ ঘরটা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে। এইবার সে মনের মধ্যে অনেক দ্বিধা আর ভয় নিয়ে সেই ঘরটির কাছে যায়। সে দেখতে চায় ঘরের ভিতরে কি আছে। ঠিক যেই মুহূর্তে সে ঘরের দরজা খুলবে, তখনই ইয়োসুয়েক চলে আসে ভাইকে থামাতে। জিনসুয়েক বলে আমি ঘরটা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছি। ইয়োসুয়েক বলে তুই কি আজকের ওষুধ খেয়েছিস? বন্ধুরা, এই সিনে আমরা জানতে পারবো জিনসুয়েকের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। ছোটবেলা থেকেই সে ছোটখাটো বিষয়ে বেশ ভয় পেয়ে যায়, তাই তার প্রায় সময় ওষুধ খাওয়া লাগে। আমরা দেখতে পাবো দুই ভাই মিলে এই বৃষ্টির রাতে মাথায় ছাতা হাতে বের হয়ে গেছে ঘর থেকে। তারা হাঁটতে হাঁটতে একটা উঁচু ঢিপির সামনে এসে দাঁড়িয়েছে। এই ঢিপি থেকে শহরটা বেশ সুন্দর দেখা যায়। দুই ভাই মিলে বেশ খোশ গল্প করছিল। ঠিক সেই সময় ইয়োসুয়েকের মোবাইলে তার বাবা ফোন করে। বাবা ইয়োসুয়েককে বাসায় ডাকে একটা বই খুঁজে দিতে। ইয়োসুয়েক তখন বাসার পথে রওনা হয়। বাসায় যাওয়ার পথে হুট করে সে দেখে একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে। সে গাড়ি থেকে কিছু লোক বের হয়ে জোর করে ইয়োসুয়েককে কিডন্যাপ করে নিয়ে চলে যেতে থাকে। ঠিক
ঠিক সেই সময় জিনসুয়েকও বাসার পথে রওনা হয়েছিল। সে তাকিয়ে দেখে তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। সে সাথে সাথে গাড়িটার পিছনে দৌড়াতে থাকে নিজের ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু খুব বাজেভাবেই সে ব্যর্থ হয়। তখন সে কোনো মতে তাড়াহুড়ো করে নিজের বাড়িতে আসে এবং বাবা মাকে নিজের বড় ভাইয়ের কিডন্যাপিং এর খবর দেওয়ার সাথে সাথেই অ্যাংজাইটির কারণে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জিনসুয়েকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার বাবা মা চিন্তিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। জিনসুয়েক জিজ্ঞাসা করে ইউসুকের কথা। তার বাবা মা বলে তারা পুলিশকে কল করেছে। আমরা দেখতে পাই দুজন ডিটেকটিভ জিনসুয়েকের কাছে এসেছে ইউসুয়েক সম্পর্কে জানতে। জিনসুয়েক বলে সেই দিন রাতে অনেক ঝড় জল ছিল বলে অন্ধকারে সে তেমন কিছুই দেখতে পায়নি, তবে তার মনে আছে গাড়িটি ছিল কালো কালারের এবং সে টেমপ্লেটের নাম্বারটি দেখতে পেয়েছিল। জিনসুয়েক টেমপ্লেটের নাম্বার বললে ডিটেকটিভরা বলে এই নাম্বারের কোনো কালো গাড়ি নেই। তারা বিভিন্ন অল্টারনেটিভ নাম্বার জিনসুয়েককে বলতে থাকে, কিন্তু জিনসুয়েক বারবার বলে তার নাম্বারটি স্পষ্টভাবে মনে আছে এবং সেই নাম্বারের টেমপ্লেটের গাড়ি সে দেখেছিল। ডিটেকটিভরা নিজেদের মতো করে চেষ্টা করতে থাকে ইউসুয়েককে ট্রেস করার, কিন্তু তারা ব্যর্থ হয়। এদিকে ইউসুয়েক কিডন্যাপ হওয়ার পর থেকেই জিনসুয়েক বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখতে থাকে। সেজন্য সে ওষুধ খেতেও থাকে, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয় না। দিন দিন তার দুঃস্বপ্নের পরিমাণ বাড়তে থাকে। এভাবে একদিন দুঃস্বপ্ন দেখার পর সে সকালবেলা উঠে দেখতে পায় ইউসুয়েককে। প্রায় 19 দিন পর ভাই ফিরে এসেছে দেখে জিনসুয়েক আনন্দে জড়িয়ে ধরে ভাইকে। তবে সমস্যা হলো ইউসুয়েকের এই 19 দিনের স্মৃতি কিছুই মনে নেই। তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে হয়তো ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার জন্য সে তার যন্ত্রণার সমস্ত স্মৃতি ভুলে গেছে। এখন আসলে ইউসুয়েকের স্মৃতি ফিরে আসার অপেক্ষা করা ছাড়া তার পরিবারের কিছুই করার নেই। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো রাতের বেলা দুই ভাই নিজেদের ঘরে ঘুমাচ্ছে। ঘুমের রেশ অল্প থাকায় জিনসুয়েক ঘুমের মধ্যে বুঝতে পারে ইউসুয়েক উঠে তার রুম থেকে চলে যাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে সে আর কোনো কিছু জিজ্ঞাসা করে না। পরের দিন সকালবেলা উঠে সে ইউসুয়েককে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। ইউসুয়েক বলে সে কোথাও যায়নি, বরং সারা রাতই সে ঘুমাচ্ছিল। তারপর দুই ভাই খাওয়া দাওয়া করে ইউসুয়েক কাজের জন্য বাইরে যেতে শুরু করে। ঠিক সেই সময় জিনসুয়েক বলে তোমার না পায়ে ব্যথা ছিল, তুমি না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে, এখন স্বাভাবিকভাবে হাঁটছো কেমনে? তখন ইউসুয়েক খানিকটা বিরক্ত হয়ে বলে দেখ দুষ্টুমি করিস না, আমার কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। তারপর সে আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে চলে যায়। জিনসুয়েক ভাবে এটা হয়তো তার নিজেরই ভুল, যেহেতু সে সকালবেলা নিজের ওষুধ খায়নি, না খেয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে, তাই তার এরকম মনে হচ্ছে। জিনসুয়েক নিজের পড়ার টেবিলে বসে পড়ছে। ইউসুয়েক রুমে এসে বলল তার যথেষ্ট ঘুম পাচ্ছে, বলে শুয়ে পড়লো। জিনসুয়েকও পড়তে পড়তে নিজের টেবিলের মধ্যেই ঘুমিয়ে পড়লো। তারপরে আমরা দেখতে পাই হুট করে ইউসুয়েক উঠে পড়লো। উঠে সে জিনসুয়েকের কাছে গেল। টেবিলের মধ্যে রাখা পেন্সিলের পিছনের বাটনটা সে জিনসুয়েকের চোখের কাছে এনে বারবার প্রেস করতে লাগলো। প্রেস করতে করতে পেন্সিলের নিব হুট করে টেবিলে পড়ে গেল, কিন্তু জিনসুয়েকের ঘুম ভাঙল না। এভাবে ইউসুয়েক নিশ্চিত হলো যে জিনসুয়েক আসলেই ঘুমাচ্ছে। তারপর সে হনহন করে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমরা দেখতে পাবো জিনসুয়েক আসলে এতক্ষণ ঘুমানোর নাটক করছিল। সেও বাইরে বের হয়ে আসে দেখার জন্য যে ইউসুয়েক প্রত্যেকদিন রাতে কোথায় যাচ্ছে। সে দেখতে পায় ইউসুয়েক বেশ স্বাভাবিকভাবেই হনহন করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তার পায়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সে মোটেও খুঁড়িয়ে হাঁটছে না। আমরা দেখতে পাবো ইউসুয়েক একটা ট্যাক্সিতে উঠে বসেছে। জিনসুয়েকও তাকে ফলো করার জন্য অন্য একটা ট্যাক্সিতে বসে পড়ে। আমরা দেখতে পাই ট্যাক্সি একটা গলির সামনে এসে নেমেছে, আর ইউসুয়েক ট্যাক্সি থেকে বের হয়ে দুটো লোকের সাথে কথা বলছে। জিনসুয়েক লুকিয়ে লুকিয়ে দেখতে পাই এই লোক দুটি হলো সেই লোক দুজন যারা ডিটেকটিভ সেজে তাদের বাড়িতে এসেছিল। আরো ভালো করে ভিতরের খবর জানার জন্য জিনসুয়েক গলির ভিতরে ঢুকতে থাকে। ঠিক সেই সময় ডিটেকটিভ সাজার লোক দুজন তাকে ধরে ফেলে। লোক দুটির থেকে বাঁচার জন্য জিনসুয়েক দৌড়ে পালাতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। বলা যেতে পারে সে লোক দুটির থেকে সে বেঁচে যায়, কিন্তু হুট করে তার মুখ কেউ চেপে ধরে এবং সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়।
পরবর্তী সিনে আমরা দেখতে পাবো জিনসুয়েকের চোখ খুলেছে তার পড়ার টেবিলে। ঠিক যে রকম অবস্থায় সে নিজের টেবিলে ঘুমিয়েছিল একই রকম অবস্থাতেই সে আছে। তার পাশে বিছানায় শুয়ে আছে ইউসুয়েক। ধর্মর করে উঠে বসে জিনসুয়েক, তাকিয়ে থাকে নিজের ঘুমন্ত ভাইয়ের দিকে। ইউসুয়েক ঘুম থেকে উঠে দেখে জিনসুয়েক তার দিকে হতভম্বের মতো তাকিয়ে আছে। ইউসুয়েক জিজ্ঞাসা করে জিনসুয়েকের কি হয়েছে। জিনসুয়েক ভয়ে তাড়াতাড়ি বাথরুমে নিজেকে লক করে ফেলে। সেখান থেকে অত্যন্ত ভয়ে জোরে চিৎকার করে সে গতদিনের ঘটনা বলতে থাকে। ইউসুয়েক যতবার বোঝানোর চেষ্টা করে এই সমস্ত ঘটনাই মিথ্যা, জিনসুয়েক ঠিক ততবারই চিৎকার করতে থাকে। একসময় পরিস্থিতি ঠান্ডা হলে জিনসুয়েক বাথরুমের দরজা খুলে একটা পাইপ হাতে বের হয়ে আসে। ঠিক সেই সময় ইউসুয়েক জোর করে সেই পাইপ কেড়ে নেয় জিনসুয়েকের থেকে। সে জিনসুয়েককে বারবার বোঝানোর চেষ্টা করে সে যা কিছু দেখেছে সবকিছুই তার স্বপ্ন এবং সবকিছুই মিথ্যা। সে জিনসুয়েককে জিজ্ঞাসা করে গতকাল জিনসুয়েক নিজের ওষুধ খেয়েছিল কিনা। জিনসুয়েকের মনে পড়ে সে তো গতকাল তার ওষুধ খায়নি। ইউসুয়েক ভাইকে সান্ত্বনা দিয়ে কাজে বের হয়ে যায়। ঠিক সেই সময় জিনসুয়েক নিজের পড়ার টেবিলে এসে পেন্সিলের নিবটা খুঁজে পায়। হুট করে তার মাথায় আসে পেন্সিলের নিবটা টেবিলে পাওয়া গেছে মানে কালকের ঘটনা সত্য। তার থেকেও বড় কথা, ইউসুয়েক তাকে থামানোর সময় বারবার বলছিল ট্যাক্সির ঘটনা, ওই লোকগুলো তাড়া করার ঘটনা, কিন্তু এইসব কথা তো জিনসুয়েক ইউসুয়েককে বলেইনি। তার মানে জিনসুয়েক যা কিছু দেখেছিল তার স্বপ্ন নয়, বরং সত্যি। ইউসুয়েক তাকে বোকা বানানোর চেষ্টা করছে। ভয় পেয়ে জিনসুক এই সমস্ত ঘটনাই তার মাকে বলে। সে বলে এই ইউসুক নিশ্চয় আসল ইউসুক নয়, বরং ইউসুকের বেশে অন্য কেউ। মা ভয় পেয়ে এই সমস্ত ঘটনাই বাবাকে জানাতে চায়, কিন্তু জিনসুক বলে এখনই বাবাকে জানানোর দরকার নেই সমস্ত ঘটনা, বরং আজ রাতে জিনসুক আর তার মা মিলে ইউসুকের উপর নজর রাখবে। কিন্তু সেই রাতে ইউসুক বাড়ি ফিরে না, তাই জিনসুক ঘুমিয়ে গিয়েছিল। হুট করে রাতে তার ঘুম ভেঙে যায়। পানি খেতে এসে সে দেখে তার মা ফোনে কারোর সাথে কথা বলছে। মা ফোনে বলছে জিনসুক সবকিছুই জেনে গেছে, তাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এইসব ঘটনা শুনতে শুনতেই হুট করে জিনসুক দরজায় আওয়াজ করে ফেলে। তার মা সাথে সাথেই ফোনে বলতে থাকে কেউ আমাদের কথা শুনে ফেলছে। আমি উপরে গিয়ে দেখি জিনসুক নিজের বিছানায় আছে কিনা। জিনসুক অনেক কষ্টে একটা জানলা দিয়ে কোনো মতে তার রুমে ঢুকে, কিন্তু বৃষ্টির কারণে তার পুরো শরীর ভিজা ছিল। তাই তার মা যখন চাদর খুলে জিনসুককে দেখে সে সাথে সাথেই বুঝে যায় আসল ঘটনা। জিনসুককে হাতে নাতে ধরার জন্য উনি নাটক করে দরজা বন্ধ করার। দরজা বন্ধ করার শব্দ শুনে জিনসুক চাদর থেকে মাথা তুলেছে। সে দেখতে পায় মা সামনে দাঁড়িয়ে আছে। মা বলে তুমি তো একেবারে ঘামে ভিজে গেছো। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো মা ড্রয়িং রুমে বসে আছে, তার কানে ফোন। তিনি বলছে জিনসুক আমার সত্যটাও জেনে গেছে, আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। এইসব দেখে জিনসুক বুঝতে পারে তার পুরো পরিবারই এক বিশাল ষড়যন্ত্রে লিপ্ত। বাঁচার জন্য সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় গিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, পিছনে মা আর বড় ভাই। জিনসুয়েক বুঝতে পারে এরা কেউই তার পরিবার নয়। সে তাড়াতাড়ি দৌড়তে থাকে নিজেকে বাঁচানোর জন্য এবং তার পিছনে ধাওয়া করে অন্য একটি ছেলে। দৌড়াতে দৌড়াতে জিনসুয়েক একটি পুলিশের গাড়ির সামনে এসে বাঁচার জন্য সাহায্য চাইতে থাকে। পুলিশের গাড়িটি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ জিনসুয়েকের সোশ্যাল সিকিউরিটি নাম্বার চেক করে বলে তার নামে কোনো মিসিং রিপোর্ট তৈরি করা নেই। জিনসুয়েক বলে এরা কেউই তার পরিবার নয়। পুলিশ অবাক হয়ে বলে তুমি একটা মিডল এজড লোক, এত বছর ধরে যাদের সাথে ছিলে তাদেরকে থেকে বুঝতে পারতে না তারা তোমার পরিবার নাকি পরিবার নয়? পুলিশ বলে জিনসুয়েক 41 বছর বয়সী একজন লোক। হতবাক হয়ে যায় জিনসুয়েক, এসব কি বলছে পুলিশ? সে বলে তার বয়সটা 21 আর এখন তো 1997 সাল। পুলিশ হাসতে থাকে, হেসে বলে এখন 2017 সালের মে মাস। পুলিশ টিভি খুলে দেখায়, টিভিতে 2017 সালের বিভিন্ন রাজনৈতিক নেতা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি দেখানো হচ্ছে। পুলিশ স্টেশনের একটা আয়নায় জিনসুয়েক দেখে সে একজন মিডল ইস্ট লোক, যার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট।
সে তখন আসলেই বুঝতে পারে কেন ঘর গুছানোর সময় একজন লেবার তার বড় ভাইয়ের বয়স জিজ্ঞাসা করেছিল। জিনসুক অবাক হয়ে ভাবতে থাকে মাঝখানের 20টা বছরের কথা তার মনে নেই কেন। আসল সত্য উদ্ঘাটন করতে সে নিজের আগের বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে সে দেখতে পায় দোতলার সে বদ্ধ ঘরটা খোলা। সে ঘর থেকে ভেসে আসছে একটা গানের আওয়াজ। ঘরের দরজাটা খুলে ফেলে জিনসুক। সেখানে সে দেখতে পায় দুটো ম্যানিকিউরের পুরো শরীরটা রক্তে মাখা, আর সামনে দাঁড়িয়ে আছে ইয়নসুক। জিনসুক জিজ্ঞাসা করে, এই ম্যানিকিউর দুটো কার? ইয়নসুক বলে, 20 বছর আগে এই ঘরে একটা খুন হয়েছিল মা আর মেয়ে। এই খবরটা পত্রিকায় ছাপানো হয় এবং পুলিশকেও ডাকানো হয় এই কেসের অপরাধীদেরকে ধরার জন্য, কিন্তু পুলিশ কোনোভাবেই অপরাধীদেরকে ধরতে পারে না। ফলে ধীরে ধীরে কেসটা ধামাচাপা পড়ে যায়। বাধ্য হয়ে ভিকটিমের ফ্যামিলি প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করে, অর্থাৎ ইয়োসোক আর তার দলবলকে ভাড়া করে। ইয়োসোক কোনোভাবে অপরাধীকে অর্থাৎ জিনসোককে খুঁজে পেয়ে যায়, কিন্তু জিনসোককে অনেক টর্চার করার পরও সে কোনোভাবেই স্বীকার করতে চায় না যে সে খুন করেছে, কিংবা সে একা খুন করেছে নাকি কয়েকজনকে নিয়ে খুন করেছে সেটাও স্বীকার করতে চায় না। তখন একজন ডাক্তারকে ডেকে আনা হয়। ডাক্তার বলে জিনসুক নিজের করা সমস্ত অপরাধ ভুলে গেছে, অর্থাৎ তার মনেই নেই যে 20 বছর আগে সে কোনো খুন করেছিল। তাই ইয়োসুকরা সবাই মিলে প্ল্যান করে জিনসুকের পরিবার সাজে। ডাক্তার জিনসুককে হিপনোটাইজ করে তাকে বিশ্বাস করায় যে এটা 1997 সাল এবং জিনসুকের বয়স 21। সে তার পরিবারের সাথে নতুন বাসায় যাচ্ছে। সেই বাসার বদ্ধ ঘরের মধ্যেই ম্যানিকিউরটাকে সাজানো হয়েছিল। ডিটেকটিভদের প্ল্যান ছিল যেদিন জিনসুক আর ইয়োসোক বাইরে ঘুরতে গিয়েছিল সেদিনই জিনসুককে উপরের তলায় নিয়ে আসা, কিন্তু ঘটনাক্রমে সেদিন ইয়োসোককে পুলিশ গ্রেপ্তার করে। 19 দিন পর ইয়োসোক পুলিশের গ্রেপ্তার থেকে ছাড়া পায়। তবে একটা জিনিস ভালো হয়েছে যে জিনসুক মনে করেছে ইয়োসোককে কিডন্যাপ করা হয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো ইয়োসুক জিনসুককে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ইয়োসুক বারবার জিনসুককে জিজ্ঞাসা করছে সে আদৌ খুন করেছিল কিনা, সে আদৌ কোনো কথা বিশ্বাস করছে কিনা। জিনসুক বলে সে সকল কথাই বিশ্বাস করছে, কিন্তু এইটা সে মরে গেলেও বিশ্বাস করতে পারবে না যে সে খুন করেছিল। হুট করে জিনসুক গাড়ি থেকে বের হয়ে যায় আর পালিয়ে যেতে থাকে। ইয়োনসুক জিনসুকের পিছন পিছন গাড়ি চালাতে থাকে। তবে হঠাৎ করেই ইয়োনসুকের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে, আর জিনসুক পালাতে গিয়ে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে হসপিটালাইজড হয়। আমরা দেখতে পারি হসপিটালে চিকিৎসা করার সময় জিনসুকের স্মৃতিশক্তি ফিরে আসে। এই মুহূর্ত থেকে মুভিতে আমরা দেখতে পাবো তার ফ্ল্যাশব্যাক, অর্থাৎ 1997 সালের ঘটনা। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাবো 1997 সালে জিনসুকের আসল পরিবার গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। হুট করে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টে জিনসুকের মা বাবা মারা যায়, আর তার বড় ভাই গুরুতর আহত হয়। সেই সময় কোরিয়ার অর্থব্যবস্থা ভেঙে পড়েছিল। জিনসুকের ভাই 6 মাস ধরে হসপিটালাইজড ছিল এবং জিনসুকের কাছে আর কোনো পয়সা ছিল না যে পয়সা দিয়ে সে নিজের ভাইয়ের চিকিৎসা করবে। জিনসুক তখন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে থাকে, কিন্তু সব জায়গা থেকে সে কেবলমাত্র রিজেকশন পায়। বাধ্য হয়ে সে ইন্টারনেটে একটি পোস্ট করে যে সে খুবই ভালো একজন ছেলে এবং যে তাকে তার ভাইয়ের চিকিৎসার জন্য পয়সা দেবে তার জন্য জিনসুক যে কোনো ধরনের কাজ করে দেবে। কিছুক্ষণ পর তার পোস্টের রিপ্লাই আসে যেখানে একজন ব্যক্তি বলে জিনসুককে সে অবশ্যই টাকা দিবে যদি সে একজন মানুষের খুন করতে পারে। লোকটি জিনসুককে পরের দিন দুপুরবেলা পর্যন্ত ভাবার সুযোগ দেয়। ভাইয়ের করুণ অবস্থা দেখে জিনসুকে খারাপ কাজটি করতেও রাজি হয়ে যায়। লোকটি তখন জিনসুককে একটি অ্যাড্রেস দেয়, বলে সে অ্যাড্রেসে একজন মহিলা আর 2 জন বাচ্চা থাকে। বাচ্চাগুলোকে টাচও করা যাবে না, কেবলমাত্র মহিলাটিকেই মারতে হবে। জিনসুক সে অ্যাড্রেসে সময় মতো পৌঁছে যায়, কিন্তু যখন সে ঘরে প্রবেশ করে তখন ঘুমন্ত মহিলা আর বাচ্চাগুলোকে দেখে সে ভাবতেই পারে না যে সে কিছু মানুষকে মেরে ফেলবে।
জিংসুক ঠিক করে কেবলমাত্র টাকার জন্য সে নিরীহ মানুষকে হত্যা করবে না। তাই সে ধীরে ধীরে সে ঘরটি থেকে বের হয়ে আসতে শুরু করে। কিন্তু মহিলাটি হুট করে জিংসুককে দেখে ফেলে এবং ভয়ে চিৎকার করতে শুরু করে। জিংসুক মহিলাটিকে ইশারা করে বুঝায় চুপ করে থাকতে এবং প্রমিস করে যে সে ঘর থেকে বের হয়ে যাবে। মহিলাটি জিংসুকের কথা মতোই চুপ করে থাকে এবং জিংসুক বের হয়ে আসতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় মহিলাটির বড় মেয়ে জিংসুককে দেখে ফেলে এবং খুবই বাজেভাবে চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে মেয়েটি নিজের রুমে ঢুকে যায়। জিংসুক দৌড়ে গিয়ে সে রুমে ঢুকার চেষ্টা করে এবং মেয়েটিকে বারবার রিকোয়েস্ট করতে থাকে চুপ করতে। সে মেয়েটিকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে মেয়েটি যদি চুপ থাকে তাহলে জিংসুক চলে যাবে এবং অ্যাক্সিডেন্টালি সেই সময় জিংসুকের হাতে মেয়েটির মৃত্যু হয়। জিংসুক এতে ভয়ানকভাবে কান্না করতে থাকে। সেই সময় মহিলাটি সেই রুমে প্রবেশ করে এবং নিজের মৃত মেয়েকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। জিংসুক তখন হঠকারিতার মাথায় সে মহিলাটিকেও নিজের হাতে খুন করে ফেলে। জিংসুক যখন কাঁদতে কাঁদতে হল রুমে চলে আসে এবং বাসা থেকে বের হয়ে যাওয়ার উদ্যোগ নেয়, তখন সে দেখতে পায় একটি ছোট্ট ছেলেকে। ছেলেটি নিজের মা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। জিংসুক তখন ছেলেটিকে বলে নিজের ঘরের ভিতর ঢুকে বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনতে। জিংসুক ছেলেটির মাকে এনে দেবে। ছেলেটি তাই করতে শুরু করে। জিংসুক যখন কাঁদতে কাঁদতে হলরুম থেকে বের হয়ে আসছিল, সে একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। এই ফ্যামিলি ফটোতে যে পুরুষটি আছে, অর্থাৎ বাড়ির কর্তাটি আছে, সে আর কেউই নয়, জিংসুকের বড় ভাইয়ের চিকিৎসা করা ডাক্তারটি। হতবাক জিংসুক বাড়িটি ত্যাগ করে চলে আসতে শুরু করে। আসার সময় সে খেয়াল করে ছোট বাচ্চাটি ফোন করে তার বাবাকে এই খুন সম্পর্কে সবকিছুই বলে দিচ্ছে কাঁদতে কাঁদতে। পরবর্তীতে ডাক্তারটির সাথে জিংসুকের দেখা হয়। উত্তেজিত রাগান্বিত ডাক্তার রাগের মাথায় জিংসুককে বলে, তোমাকে আমি বলেছিলাম কেবলমাত্র মহিলাটিকে মারতে, বাচ্চাগুলোকে না মারতে। তুমি আমার পরিবারকে শেষ করে দিলে। তুমি যদি শুধুমাত্র আমার ওয়াইফকে মারতে তাহলে তার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি আমার সংসারটা চালাতে পারতাম। তুমি তো আমার পরিবারটাকে শেষ করে দিলে। রাগান্বিত ডাক্তারের সাথে জিংসুকের হাতাহাতি শুরু হয় আর দুর্ঘটনাবশত ডাক্তার ছাদ থেকে পড়ে মারা যায়। ট্রমাটাইজড জিংসুক তখন কান্নাকাটি করতে থাকে এবং নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। সে এতটাই ট্রমাটাইজড হয়ে যায় যে তার মস্তিষ্ক এই খুনের স্মৃতি তার মন থেকে ভুলিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ। পরবর্তী সিনে আমরা দেখতে পারি জিংসুক চোখ খুলেছে। চোখ খুলে সে দেখতে পাই ইয়োসুককে। ইয়োসুক একটা ইঞ্জেকশনে কিছু মেডিসিন ভরে জংসুককে মারার চেষ্টা করে। ইউসুক জিজ্ঞাসা করে, যেদিন তুমি খুন করেছিলে সেদিন তুমি সেই ছোট বাচ্চাটিকে মারোনি কেন? তুমি কি জানো তার সাথে কি কি হয়েছিল? তার পরিবারের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা সমস্ত টাকা পয়সা নিয়ে ছেলেটিকে অনাথ আশ্রমে দিয়ে এসেছিল। তার থেকে তো অনেক বেশি ভালো হতো যদি তুমি ছেলেটিকে মেরে ফেলতে। জংসুক বুঝতে পারে ইয়োসুকই সেই বাচ্চা ছেলেটি। ইয়োসুক জিজ্ঞাসা করে কোনোভাবে তার বাবাই জংসুককে খুনটা করতে বলেছিল কিনা, কারণ মায়ের মৃত্যুর কয়েকদিন আগেই তার বাবা মাকে দিয়ে কয়েকটি ইন্স্যুরেন্স পেপার সাইন করিয়ে নিয়েছিল। জংসুক ইয়ংসুককে আর কষ্ট দিতে চায়নি, তাই বলল খুনটা সে একাই করেছে, তাকে কেউ করতে বলেনি। কিন্তু ইয়ংসুক তো আর মূর্খ নয়। জংসুককে দেখে সে বুঝেছে যে তার বাবাই তার পুরো পরিবারকে মারার জন্য জংসুককে টাকা দিয়েছিল। ইয়ংসুক জংসুককে মারে না সেই মেডিসিন দিয়ে। সে চলে যায়, হাঁটতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কষ্টে দুঃখে ইয়ংসুক সুইসাইড করেছে এবং জংসুকও সেই মেডিসিন ভরা ইঞ্জেকশন পুশ করে নিজেকে মেরে ফেলেছে। এই সিনেমার সবচাইতে বড় টিআরপি হলো এর প্রত্যেকটা ক্ষণে ক্ষণে টুইস্ট। কোনো প্লটেই আপনাকে 5 মিনিটের জন্য বসে থাকতে দেবে না এই সিনেমা। আপনাকে প্রচুর ভাবাবে মুভিটি। প্রতিটা মুহূর্তেই আপনি থ্রিল অনুভব করবেন এবং সবশেষে অনুভব করবেন এক প্রচন্ড দম বন্ধ করা দুঃখ, যেই দুঃখের কোনো সমাধান নেই। এখানে দোষ আসলে কারোরই নয়। যে ডাক্তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন তারও নয়। যেই জংসুক নিজের ভাইকে বাঁচানোর জন্য এরকম একটা বাজে কাজ করতে বাধ্য হয়েছিল তারও নয়। আমরা মুভির শেষ সিনে দেখতে পাবো জংসুককে তার পরিবারের সাথে। জংসুক তাকিয়ে আছে ইয়োসুকের দিকে। একটি মাঠের মধ্যে জংসুক দাঁড়িয়ে আছে।
ইউসুকো সেই মাঠের মধ্যেই জংসুকের সামনে তাকিয়ে আছে। তাদের দুজনের ভাগ্য একে অন্যের সাথে লিখা হয়ে গেছিল সেই দেখা করার দিনই। সেই মাঠের মধ্যেই জংসুকের পরিবারের মৃত্যু হয়েছিল, যা টেনে নিয়ে গেছিল জংসুককে ইউসুকের পরিবারকে হত্যা করার দিকে। আসলে এখানে দোষ কারোর নয়, দোষ অর্থনৈতিক মন্দার, দোষ একমাত্র ভাগ্যের। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।